আমরা আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে আমাদের অ্যারের একটা এক্সটেন্ডেড ফর্ম। আমরা জানি আমরা যখন অ্যারে ইউজ করি অ্যারের মধ্যে একটা ফিক্স সাইজ দেওয়া থাকে, অর্থাৎ আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি অ্যারে অফ 10, সেটা ইন্টিজার টাইপের, এবং তাহলে এটা কি করবে, এটা হচ্ছে মেমোরির মধ্যে একটা কন্টিজিউয়াস ব্লক অফ মেমোরি হচ্ছে রিজার্ভ করে রেখে দিবে। আমি যদি একটা মেমোরি ব্লক আঁকি, যদি আমি ধরি যে এটা হচ্ছে আমার মেমোরি ব্লক, এটা হচ্ছে আমার অ্যারে সাইজ দিয়েছি 10, তাহলে এখানে হচ্ছে 10টা এরকম 1 2 3 এরকম করে করে মেমোরি অ্যাসাইন করতে থাকবে। এখন একটা ইন্টিজার যেহেতু 4 বাইট মেমোরি কনজিউম করে, সো আমি এখানে 4 বাইট দিচ্ছি। এটার মেমোরি যদি শুরু হয় 100 থেকে, পরেরটা 104, পরেরটা 108, এভাবে চলতে থাকবে। অর্থাৎ অ্যারে আমি দেখতেছি যে কন্টিজিয়াস মেমোরি হচ্ছে গিয়ে অ্যালোকেট করতেছে। তখন আমি যদি চাইলেও কিন্তু হঠাৎ করে আমার অ্যারেটা সাইজ বাড়িয়ে ফেলতে পারবো না। কারণ হঠাৎ আমার যে প্রোগ্রামটা যেখানে মেমোরি স্পেস লোকেট করেছে সে এর নিচে হয়তো অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে, যার কারণে হচ্ছে আমি চাইলে অ্যারের মধ্যে অ্যারের সাইজটাকে হঠাৎ করে চাইলে বাড়িয়ে ফেলতে পারবো না। কিন্তু অ্যারের মধ্যে যে সকল প্রবলেমগুলো আছে এবং আরও বিল্ট ইন ফাংশনালিটি দেওয়ার জন্য হচ্ছে ভেক্টর নামে যে ডাটা স্ট্রাকচারটা, সেই ডাটা স্ট্রাকচারটা আসছে। এখন ভেক্টরের মধ্যে আসলে কীভাবে হয়, আমি যদি ভেক্টরের ইনিশিয়ালাইজেশন ডিক্লারেশন কীভাবে হয় না হয় সেই জিনিসগুলো আস্তে আস্তে দেখাবো। সো আমি যদি একটা ভেক্টর লিখি, সো একটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ডেটা টাইপ, একটা ভেক্টর ডাটা টাইপ, এরপর হচ্ছে একটা নাম দিলাম ভি। অর্থাৎ আমার এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার নাম বি দিয়ে সেট হলো। এখন এটাকে আমি কীভাবে অ্যাক্সেস করব, এটা যদি আমি মেমোরি প্রেজেন্টেশন দেখি এটা মেমোরিতে কীভাবে থাকবে, জাস্ট এন্ড নামে একটা ব্লক, এটা দ্বারা বোঝাবে যে শেষ আছে এই জিনিসটা। জাস্ট এই রিপ্রেজেন্টেশন দ্বারা জাস্ট এই ব্লকটা আসছে। এখানে যেহেতু আমার কোনো সাইজ বলা নাই যে ভেক্টরটার কত সাইজ নাকি, যার কারণে হচ্ছে এখানে কোনো সাইজ অ্যালোকেট করবে না আগে থেকে। এখন আমি যদি কি করি যে ভি ডট পুশ ব্যাক, এটা হচ্ছে একটা মেথড, যেটা হচ্ছে আমি পাবো হচ্ছে যে ভেক্টর, আমি একটা হেডার অবশ্যই ইনক্লুড করবো, হ্যাশট্যাগ ইনক্লুড ভেক্টর দিয়ে সেই হেডারের মধ্যে অবশ্যই একটা ফাংশন বা মেথড লেখা আছে, যেখানের মধ্যে যে পুশব্যাক ফাংশন, যে ফাংশন দিয়ে হচ্ছে আমি আমার যে ভেক্টর যে স্পেসটা তৈরি হয়েছে সেই স্পেসের মধ্যে আমি জায়গা রাখতে পারবো। এই যে 10 ইনসার্ট করার পর আমার ভেক্টরটার অবস্থা হবে হচ্ছে এখানে হচ্ছে 10 থাকবে, এরপর হচ্ছে এন থাকবে। এনটা দিয়ে বোঝায় যে আমার প্রোগ্রাম কোন জায়গায় অ্যাকচুয়ালি শেষ হচ্ছে, এই জিনিসটা যাতে লোকেট করা যায়। তো আমি আরেকটা দেই বি ডট পুশব্যাক 12, তাহলে হচ্ছে কী হবে, আবার এই যে কন্টিনিউয়াস মেমোরি ব্লকে এটা হচ্ছে 10, এর নিচে হচ্ছে 12, এরপর হচ্ছে এন্ড। এভাবে আমরা করতে করতে থাকলে সেই জায়গা থেকে বের হয়ে যাবে। সো এই গেল হচ্ছে আমার পুশব্যাক ফাংশনটা। এরপর আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে পপ ব্যাক। আমরা কিন্তু অ্যারে দিয়ে চাইলেও এই কাজগুলো করতে পারি। সো পপ ব্যাক মানে বোঝায় হচ্ছে যে পপ মানে হচ্ছে বের করে দেয় আর কি। সো যে শেষের যে ব্যাক মানে হচ্ছে শেষে, শুরুতে আমার ইনসার্ট হয়েছে 10, এরপর হচ্ছে 12, তাহলে এই যে ভেক্টরটা আছে ভেক্টরটার সবচেয়ে শেষের এলিমেন্ট হচ্ছে 12, তাহলে এখান থেকে হচ্ছে 12টাকে পপ আউট করে দিলে আমার মেমোরি রিপ্রেজেন্টেশন থাকবে 10, এরপর হচ্ছে আমার এন্ড থাকবে। এন্ড দিয়ে জাস্ট আমার প্রোগ্রামটা কোথায় এন্ড হচ্ছে সেটা বোঝাবে। তো এখন এটা গেলে হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়। আরেকটা রিপ্রেজেন্টেশন আছে যে সেমভাবেই, সেটা হচ্ছে ভেক্টর ইন্টিজার ভি অফ 10। এখন এটা যদি আমি লিখি তাহলে এটা কি করবে, এটা মেমোরিতে কীভাবে থাকবে, এটা যেটা করবে এটা হচ্ছে অ্যারের মতো মেমোরির মধ্যে 10টা কন্টিজিয়াস ব্লক সে ক্রিয়েট করে ফেলবে। এভাবে 4 বাইট করে যেহেতু ইন্টিজার 10টা এরকম ক্রিয়েট করে ফেলবে। এরপর হচ্ছে সেই 10টা ক্রিয়েট করে ফেলবে। এবার আমি চাইলে একটা করে আমি যে ভেক্টর যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট পুশ ব্যাক করতে পারি। এখানের মধ্যে কিন্তু আমার ভেক্টরের কোনো সাইজ ছিল না, এখানের মধ্যে আমি সাইজ হচ্ছে বলে দিয়েছি। আমি চাইলে যেটা করতে পারি যে আমি যখন বাই ডিফল্ট এরপরে কোনো কিছু না লিখছি, আমি লিখছি প্রত্যেকটা ঘরে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে 0 0 0 0 এভাবে থাকবে। কিন্তু আমি যদি চাই যে না আমার এখানে 0 না থেকে অন্য কিছু থাকবে, তখন আমি যেটা করবো সেটা হচ্ছে 10। আমি চাইছি সাপোজ 5 দিয়ে সবগুলো ফিল আপ করতে, তাহলে এটা লেখার ফলে সবগুলোর মধ্যে 5 5 5 এভাবে হচ্ছে 5 দিয়ে 5 হচ্ছে কি আমার সবগুলোর মধ্যে থাকবে। এখন এটা হচ্ছে যে কাইন্ড অফ যে আমার মেমোরি স্পেস হয়ে গিয়েছে। তো এখন আমরা বিগিনাররা শুরুর দিকে যেই পর্যায়ে ভুলটা করি, সো আমার ইনসার্টেশনের ক্ষেত্রে একটা ভুল হয়। সো এই ভুলটা আমি হচ্ছে দেখাই। সো এখন একটা ইউজ কেস হতে পারে যে এখন আমার ইউজার বলে দিয়েছে ইন্টিজার এন একটা মান বলে দিয়েছে, আমি হচ্ছে ইনপুট নিয়ে নিলাম
সি ইন ইউজার থেকে n এর মান নিয়ে নিলাম। এখন আমি একটা ভেক্টর ইনিশিয়ালাইজ করে দিলাম, সো ভেক্টর ইন্টিজার বি, বাট আমি এখানে কোনো সাইজ মেনশন করে দেই নাই। সো আমি এখন কীভাবে ইনপুট নিব, সো ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। আমাকে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে ভেক্টর যে মেমোরি স্পেস বা একটা যে মেমোরি স্পেস কনজিউম করে এটাও কিন্তু কন্টিনিউয়াস, অর্থাৎ একটার পর একটা জায়গায় কনজিউম করে। তারপর একটা কোশ্চেন অ্যারাইজ হয় যে ভেক্টরটা আসলে কীভাবে হচ্ছে যে তার সাইজটা ডাইনামিক্যালি সে গ্রো করে, এই জিনিসটা হচ্ছে দেখা অবশ্যই। সো এখানের মধ্যে এসে সো এখানে ইউজার তো আমাকে ইনপুট দিবে, তো ইন্টিজার যে মানটা হবে সেটাকে ইন্টিজার এক্স নাম দিলাম, সেটাকে আমি দিলাম যে সি ইন এক্স। এরপর এটাকে আমি পুশ ব্যাক করবো। সো পুশ ব্যাক করার জন্য বি ডট পুশ ব্যাক এই যে এক্স যে মানটা দিল সেটাতে হচ্ছে কি পুশ ব্যাক। এভাবে যতগুলো ইনপুট থাকবে ততগুলো ইনপুটের মধ্যে একটা করে চলে আসবে। আমি যেভাবে প্রথমে দেখিয়েছিলাম, সাপোজ 2 দিল প্রথমে, পরে 4, পরে 6, এরপর হচ্ছে এন্ড, যে আর কোনো কিছু না থাকলে এভাবে হচ্ছে আমার কন্টিনিউয়াসলি মেমোরিটা থাকবে। আর একটা বিষয় হতে পারে যেটা ভুল করি আমরা সবাই, সেটা হচ্ছে যে লিখলাম যে ভেক্টর ইন্টিজার ভি লিখলাম, এরপর জাস্ট আমি এখানে এন দিয়ে অ্যাসাইন করে দিলাম। এখন দেখেন এখানের মধ্যে যদি আমি জাস্ট এই রিটুকু করি যে ভি ইন এন, এরপর যদি আমি এই সেম কোডটুকু লিখি আমার কিন্তু কোড ভুল হবে। কী কারণে ভুল হবে সেটা হচ্ছে যে এখানে অলরেডি বি দিয়ে এন দেওয়ার ফলে এনের সাইজ যদি ধরি আমি 5 হয়, তাহলে এরকম 5টা কন্টিনিউয়াস মেমোরি ব্লক অলরেডি সেখানের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে গিয়েছে, যেগুলোর মানের মধ্যে 0 0 0 0 আছে, অর্থাৎ এটার সাইজ নির্দিষ্ট হয়ে গিয়েছে এবং এখানের মধ্যে অলরেডি কিছু মান আছে। এরপরে আমি যখন সিন একটা মান নিচ্ছি, একটা পুশব্যাক করছি, তখন কিন্তু সেটা আমাকে প্রোগ্রাম এরর থ্রো করবে। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই ক্ষেত্রে আমার এই সকল জিনিস না লিখে আমি কিন্তু ডিরেক্ট এখানে সি ইন দিয়ে আমি ভেক্টরকে বি অফ আই এভাবে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। যেহেতু ভেক্টরের মধ্যে অ্যারের স্বভাবটা আছে, তো আমি চাইলে কি করতে পারি, সরাসরি যেই মানটা আমার আসছে সেই মানটা আমি এই যে মেমোরি ব্লক, এই যে এখানের মেমোরি ব্লক, এই যে এখানের মধ্যে করে দিয়ে দিতে পারি। এখানে যেরকম মেমোরি অ্যাড্রেস 0 1 2 3 অ্যারের মধ্যে যেভাবে থাকে এখানের মধ্যেও সেভাবে থাকে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ভেক্টরটা আছে, ভেক্টরটা তার সাইজটা কীভাবে হচ্ছে ডাইনামিক্যালি গ্রো করে কীভাবে, যখন একটা সাইজ দেওয়া থাকে না। যখন ধরি আমি এখানের মধ্যে 2টা এলিমেন্ট দেওয়া আছে, তখন তো জাস্ট এভাবে থাকবে যে 2 4, এরপর হচ্ছে এন্ড। এরপরে যখন আরও এলিমেন্ট আসবে তখন সে একটার পর একটা জায়গা গ্রো করতে থাকবে। সো ভেক্টর নর্মালি যেটা করে সেটা হচ্ছে তার যে পরিমাণ ক্যাপাসিটি, তার যে পরিমাণ এলিমেন্ট আছে তার থেকে 1.5 থেকে 2 গুণ বেশি পরিমাণ জায়গার একটা মেমোরি ব্লক সে ধরে রাখে, যাতে পরবর্তীতে কোনো এলিমেন্ট যদি আসে সেই এলিমেন্টটাকে সে জায়গা দিতে পারে। এমন যদি হয় যে তার জায়গা নিতে এমন পর্যায়ে চলে আসছে যেই প্রোগ্রামটা এখানে আছে তার নিচে আর একটা প্রোগ্রামের মেমোরি ব্লক করা আছে, তখন সে কী করবে, অন্য কোন মেমোরি স্পেস, অন্য কোনো জায়গায় একটা বড় স্পেস খুঁজবে যেহেতু তার এলিমেন্ট বেশি। সো সে কী করবে, বড় সাইজের একটা মেমোরি স্পেস নিয়ে নেবে, সেখানের মধ্যে এই যে শুরুর যে স্পেসটা ছিল সেখান থেকে এলিমেন্টগুলো হচ্ছে কপি করে নিয়ে আসবে এবং পূর্বে যে জিনিসটা ছিল সেটাকে হচ্ছে ডিলিট করে দিবে। এভাবে হচ্ছে যে ভেক্টর অটোমেটিক্যালি ডাইনামিক্যালি এই জিনিসগুলো হচ্ছে ম্যানেজ করে, এই জন্য তাই সেটাকে হচ্ছে কি ডাইনামিক অ্যারে বলা হয়। আর এটা যেহেতু কন্টিনিউয়াস মেমোরি, অর্থাৎ একটার পর একটা মেমোরি স্পেস কনজিউম করতে চাইলে আমরা এটাকে র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারি। আর এটা যেহেতু রিসাইজের অ্যাবিলিটিও আছে, অর্থাৎ আমি কি করতে পারি, আমি জাস্ট প্রথমে একটা হয়তো এন এর মান দিয়েছি 5 দেওয়ার ফলে আমার ভেক্টর এন এর মান দিয়েছি 5 দেওয়ার ফলে আমার ভেক্টর স্পেস হয়তো বা এখানে 5টা জায়গা নিয়ে আছে, 5টা মেমোরি ব্লক নিয়ে আছে। এরপর আমি যদি ভি ডট রিসাইজ আমি 10 দিলাম, তখন যেটা হবে সেটা হচ্ছে অটোমেটিক্যালি ভেক্টর আরও 5টা স্পেস এখানের মধ্যে হচ্ছে যুক্ত করে ফেলবে এবং অটোমেটিক্যালি প্রথমগুলোতে যেটাই থাকুক পরেরগুলোতে সে অটোমেটিক্যালি 0 দিয়ে দিবে। আমি যদি চাই যে না এখানের মধ্যেও আমার এলিমেন্ট থাকুক, তখন আমি কি এলিমেন্টটা থাকুক সেটা হচ্ছে এখানে বসাই দিব। আমি এখানে 5 চাচ্ছি, তাহলে হচ্ছে এখানে জাস্ট রিসাইজ দিয়ে 10,5 দিলে অটোমেটিক্যালি ওই ভ্যালুগুলোতে 5 দিয়ে রিস্টোর হয়ে যাবে। তো আমরা পুশব্যাক ফাংশনটা বুঝলাম। পুশব্যাক যেটা করে সেটা হচ্ছে মেমোরি সর্বশেষ প্রান্তে
একটা এলিমেন্ট হচ্ছে গিয়ে দিয়ে দেয়, মেমোরি এলিমেন্টে একটা এলিমেন্ট হচ্ছে দিয়ে দেয়। পপ ব্যাক কী করে, মেমোরি যে শেষ এলিমেন্টটা আছে শেষ এলিমেন্টটা দিয়ে দেয়। আমরা নাম শুনলে বুঝতে পারবো। আরেকটা ফাংশন আছে যেমন বি ডট ফ্রন্ট। বি ডট ফ্রন্ট মানে কি, বি ডট ফ্রন্ট মানে হচ্ছে যে আমার একদম শুরুতে যেই এলিমেন্টটা আছে, একদম উপরে টপের মধ্যে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট সে রিটার্ন করে। আর এটা আছে বি ডট ব্যাক। এটা কি করবে, এটা হচ্ছে আমার সর্বশেষে কি এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা হচ্ছে রিটার্ন করবে। তো এই দুইটা গেল হচ্ছে যে আমার কিভাবে আমি প্রথম এলিমেন্ট এবং শেষ এলিমেন্টটা পেতে পারি। এখন আমার মনে প্রশ্ন হচ্ছে যে আমি সবগুলা এলিমেন্টকে পেতে চাই, অর্থাৎ আমার একটা ভেক্টরের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে পেতে চাই। তো এটা কীভাবে পেতে পারি, আমরা তো অ্যারের মধ্যে ট্রাভার্সিং শিখেছি। ট্রাভার্সিং মানে হচ্ছে শুরুর এলিমেন্ট থেকে একদম শেষ এলিমেন্ট পর্যন্ত কী কী এলিমেন্ট আছে আমি এগুলো দেখতে চাই। তাহলে হচ্ছে কীভাবে দেখতে পারি, আমরা যদি একটা ফর লুপ চালাই, ফর ইন্টিজার i equals to 0, i less than n, i প্লাস প্লাস, অ্যান্ড দেন আমি এখানে চাইলে যে সি আউট যেহেতু ভেক্টর নাম বি অফ আই, এরপর একটা জাস্ট কমা দিয়ে দিলাম। অর্থাৎ এভাবে যদি আমি দিই তাহলে কি করবে, এই লুপটা কীভাবে কাজ করবে, আমার আই এর মান যখন 0 আই লেস দেন এন মানে যতগুলো এলিমেন্ট আছে আই প্লাস প্লাস এগুলো পরে কাজ করে। ফর লুপ, বেসিক ফর লুপ কীভাবে কাজ করে সেটা আমরা সবাই জানি। এরপর সেটা কী করবে, সি আউট হচ্ছে বি অফ আই এর মান কত 0, তাহলে এটা কী করবে, একদম মেমোরি ব্লকের প্রথম ইন্ডেক্সে কী মানটা আছে সেই মানটা সে প্রিন্ট করবে। 0 আছে যেহেতু সে 0 প্রিন্ট করবে, এরপরে 1, এরপরে 2, 3 এইভাবে হচ্ছে একটার পর একটা এলিমেন্ট সে প্রিন্ট করতে থাকবে। এটা হচ্ছে আমার একটা ওয়ে হচ্ছে প্রিন্ট করার। সো এই জিনিসটা যদি আমি জানি তাহলে আমি পারবো যে একটা অ্যারেতে থেকে কীভাবে প্রিন্ট করা যেতে পারে। আর একটা আছে সেটা হচ্ছে যে ফর ইচ লুপ, সেটা কীভাবে লিখবো যে ফর ইন্টিজারের একটা নাম দিলাম যে এলিমেন্ট, এখানে একটা কোলন দিব, এরপর হচ্ছে ভেক্টর নামটা কি সে ভেক্টর নামটা দিব, ইন্টিজার এলিমেন্ট মানে কোন টাইপের ডেটা আমি পাবো, এরপর হচ্ছে ভেক্টর, এরপর আমি জাস্ট সি আউট দিব, এরপর হচ্ছে কমা স্পেস। এভাবে দিলেই আমার সবগুলো প্রিন্ট হয়ে যাবে। এটা কি করে, এই যে ফর ইচ লুপটা, এটাকে ফর ইচ লুপ বলা হয়। এই ফর ইচ লুপটা আমি যখন এভাবে ক্রিয়েট করি সে ভেক্টরের মধ্যে যাবে, ভেক্টরের মধ্যে গিয়ে প্রথম ইন্ডেক্সে কী আছে সেই মানটা খুঁজে বের করবে, প্রথম ইন্ডেক্সের মানটা খুঁজে বের করে সেটাকে প্রিন্ট করবে। পরবর্তীতে আবার সে নিজে আইটারেট করে পরের এলিমেন্টটাতে যাবে, দেখবে পরের এলিমেন্টটা কি, পরের এলিমেন্টটাকে সেভাবে প্রিন্ট করবে, আবার এর পরের এলিমেন্ট, এভাবে করতে সে সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করে ফেলবে। এটা হচ্ছে আমি একটা ব্লক স্পেস এঁকেছি, সেটা হচ্ছে ভেক্টরের। আমরা ভেক্টরের মধ্যে একটা ফাংশন আছে, সেটা আমি দেখব যে বি ডট বিগিন। এই ফাংশনটা কি করে, অর্থাৎ এখানের মধ্যে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন একটা ক্লাস লিখেছি যে ভেক্টর, সেটাকে আমি রিপ্রেজেন্ট করেছি বি দিয়ে। এরপর ভি ডট এর মাধ্যমে আমি যেটা করি সেটা হচ্ছে যে ভেক্টর যে আমার লাইব্রেরিটা আছে, যে ক্লাসটা আমার লিখে আছে বিল্ট-ইন, সেই ক্লাসটার মধ্যে গিয়ে একটা ফাংশন লিখে আছে বিগিন। সো সেই বিগিন ফাংশনকে খুঁজে বের করি, এবং বিগিন ফাংশনটা কী করে সেটা হচ্ছে যে আমার প্রথম যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে রিটার্ন করে। ধরলাম যে এই যে 2 আছে এটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 100, তার মানে আমার ভি ডট বিগিন যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে যে এই যে 100 আছে সেই 100টা রিটার্ন করবে। এরপরে আমি দেখব যে এরপরে এখানে ধরলাম আমি যে 104, 108, 112, 116, এটা ধরলাম যে আমি 120, এভাবে হচ্ছে আমার আছে। এরপর আরেকটা আছে যে ভি ডট এন্ড, এটা কি রিটার্ন করবে, এটা যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে যে 120 যে মেমোরি অ্যাড্রেসটা আছে এই 120 মেমোরি অ্যাড্রেসটা রিটার্ন করবে। এখন আমরা ট্রাভার্সালের ক্ষেত্রে আমরা যেটা পেলাম, অর্থাৎ এটা হচ্ছে যে আমার মেমোরি অ্যাড্রেস, এটাও একটা মেমোরি অ্যাড্রেস। অর্থাৎ আমরা কিন্তু চাইলে আমাদের মেমোরি যে অ্যাড্রেসটা আছে এই মেমোরি অ্যাড্রেসটা দিয়েও আমরা ট্রাভার্সাল করতে পারি। অর্থাৎ আমাদের পুরো যে ভেক্টর আছে এই ভেক্টরের মধ্যে গিয়ে প্রত্যেকটা এলিমেন্ট আমরা প্রিন্ট করতে পারি, অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, আমরা যত সব কাজ করতে পারি। তো এখন এটা আসলে কিভাবে করব, সো আমি যদি এটার জন্য এটা কীভাবে লিখি, সো ফর আমি লিখলাম যে অটো, এখন অটো কী জিনিস সেটা বলতেছি। সো অটো আইটি ইকুয়ালস টু বি ডট বিগিন, এরপরে হচ্ছে আমি লিখলাম যে আইটি নট ইকুয়ালস টু বি ডট এন্ড, এরপর লিখলাম যে আইটি প্লাস প্লাস, ওকে।
সো আইটি প্লাস প্লাস লিখলাম। এটা ধরে রাখেন আপনার একটা, এটা তো আমরা জানি যে কোন টাইপের রিটার্ন হবে, সেই রিটার্ন টাইপটা হচ্ছে রিটার্ন আমরা সাধারণত লিখে থাকি। যেমন যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার লিখতাম, যদি হচ্ছে ফ্লোট হয় ফ্লোট লিখতাম, ডাবল হলে ডাবল লিখতাম এভাবে। তো সি প্লাস প্লাস প্রোগ্রামিং যেটা করে সেটা হচ্ছে যে এই টাইপের যে ক্ষেত্রে বা আরও অন্য টাইপের ক্ষেত্রে সেটা রিটার্ন টাইপ কী হবে সেটা যদি আমি অটো দেই তাহলে অটোমেটিক্যালি সেটা জেনারেট করে ফেলতে পারবে। সো এটা যেহেতু একটা ভেক্টর টাইপের মেমোরি অ্যাড্রেস, সো এইটা অটো দেওয়ার মাধ্যমে সে এটাকে ভেক্টর টাইপ মেমোরি অ্যাড্রেস হিসেবে চিহ্নিত করবে। এখন হচ্ছে আমার জিনিসগুলো প্রিন্ট করতে হবে। জিনিসগুলো কীভাবে প্রিন্ট করব, আবার এই যে সি আউট লিখবো। সি আউট হচ্ছে স্ট্যাক আইটি, এরপরে হচ্ছে গিয়ে স্পেস দিয়ে দিলাম, তাহলে এইভাবে প্রিন্ট হতে থাকবে। সো আমি যখন এখন এখানে কি দিলাম আইটি, তাহলে আইটিটা কি শুরু হয়েছে, আইটিটা শুরু হয়েছে পি ডট বিগিন, তার মানে এর মেমোরি অ্যাড্রেস যেটা, এর মেমোরি অ্যাড্রেসটা পেয়েছে। সো এর মেমোরি অ্যাড্রেসটা যেটা পেয়েছে সেটা হচ্ছে 100। সো এখানে আইটি মানে হচ্ছে 100, কিন্তু আমার 100 তো আমি চাই না, আমি কি চেয়েছি, আমি চেয়েছি 100 এর মধ্যে কি মেমোরি অ্যাড্রেস কি ভ্যালুটা আছে সেটা আমি চেয়েছি। সো এই স্টারটা দিয়ে এটাকে ডি রেফারেন্সিং বলে। কি বলে, ডি রেফারেন্সিং। ডিরেফারেন্সিং মানে আমার যে মেমোরি অ্যাড্রেসটা আছে, মেমোরি অ্যাড্রেসটার মধ্যে কী ভ্যালু আছে এটা পাওয়ার জন্য আমরা স্টার ইউজ করি। সো আমরা স্টার ইউজ করার মাধ্যমে কী মেমোরি এলিমেন্ট আছে সেটা ইউজ করলাম। এরপর হচ্ছে আইটি প্লাস প্লাস, তার মানে কি এক পরিমাণ বাড়বে, অর্থাৎ এইটার মেমোরি অ্যাড্রেস ছিল হচ্ছে 100। এখানে এক বলতে বোঝাচ্ছে এটা যেহেতু ইন্টিজার আকারে বাড়ছে, তার মানে আরও 4 বাইট এখানের মধ্যে অ্যাড হয়ে আইটারেটরটা বি ডট বিগিন দিয়ে এখানে ছিল, আইটারেটরটা এখানে চলে আসবে 104 এখানে চলে আসবে। এরপর হচ্ছে কি 4 যেটা আছে 4 প্রিন্ট করবে, পরবর্তীতে আবার 6 10 এভাবে কতক্ষণ প্রিন্ট করবে, যতক্ষণ পর্যন্ত না সেটা বি ডট এন্ড পর্যন্ত যাচ্ছে। তার মানে বি ডট এন্ড যখন এনকাউন্টার হবে তখনই আমার হচ্ছে লুপটা অফ হয়ে যাবে। সো এই আরেকভাবে হচ্ছে কি আমি চাইলে প্রিন্ট করতে পারি। আর এই যে অটো লিখলাম, আমি অটো না লিখেও কীভাবে লেখা যায় যেহেতু আমার, তাহলে এটা দেখাই। শুধু আমি লিখবো ভেক্টর, কী টাইপের ডাটা ছিল ইন্টিজার, এরপর হচ্ছে গিয়ে ডাবল কোলন দিব, এরপর জাস্ট আইটেরেটর দিয়ে এটা নাম দিলাম হচ্ছে আইটি, এভাবে হচ্ছে দিলাম। এরপর আমি কী করলাম, আইটি ইকুয়ালস টু আইটি এভাবে দিলেও হবে। এরপর আমি জাস্ট এখান থেকে এখানে তখন আর আমাকে অটো ডাটা টাইপ লিখতে হবে না। অটো ডাটা টাইপ না লিখে আমি জাস্ট শুরুতে আইটি ইকুয়ালস টু বি ডট বিগিন দিয়ে লিখতে পারি। এরপর হচ্ছে আইটি যতক্ষণ পর্যন্ত বি ডট এন্ড শেষ পর্যন্ত যাচ্ছে মেমোরি ব্লক পর্যন্ত। এরপর হচ্ছে আইটি প্লাস প্লাস একটা করে বাড়তে থাকবো। এখন এখানের মধ্যে যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ হচ্ছে। এখানে ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসটা আমি অ্যাক্সেস করতেছি, এরপর হচ্ছে সেই মেমোরি অ্যাড্রেসটা থেকে আমি হচ্ছে একটা ভ্যালু প্রিন্ট করছি, এভাবে কাজ করছি। কিন্তু আমরা যদি পরের দুইটা ভ্যালু দেখি, সেখানে হচ্ছে গিয়ে আমার যেটা করছিল সেটা হচ্ছে আমার যে ভেক্টর আছে সেই ভেক্টরকে আমি অ্যাক্সেস করছিলাম, ভেক্টর থেকে প্রিন্ট করছিলাম। এখানে আমি কি করছিলাম, প্রত্যেকটা এলিমেন্ট একটার পর একটা আসছিল, সে একটার পর একটা আমি প্রিন্ট করছিলাম। এখন আমাকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে হবে। আমাকে এখন 3টা কনসেপ্ট বুঝতে হবে। একটা হচ্ছে পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স এবং পাস বাই অ্যাড্রেস। তো এই যে প্রথম 2টা লুপ দেখালাম সেখানে হচ্ছে আসলে কোনো ভ্যালু আমি পাস করছি না, অর্থাৎ সেগুলো অটোমেটিক ফর লুপের ক্ষেত্রে সেটা অটোমেটিক ভেক্টরটাকে অ্যাক্সেস করে একটার পর একটা প্রিন্ট করছিল। এখন আমরা এই 3টা কনসেপ্ট এখানে আলোচনা করছি যে আমি যদি চাই যে আমি একটা ভেক্টর যখন ট্রাভার্স করছে একটার পর একটা এলিমেন্ট যখন অ্যাক্সেস করছি, আমি চাচ্ছি যে সেগুলোর মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাড করে দিতে। সাপোজ আমি চাচ্ছি যে আমি 1 অ্যাড করে দিতে, অর্থাৎ আমি যদি প্রথম সেই এনহ্যান্সড ফর লুপটা লিখেছিলাম, ফর ইচ লুপটা, সো সেটাই ভাবে ছিল যে ফর ইন্টিজার ELE, এখানে আমি লিখেছিলাম হচ্ছে কোন ভেক্টরটা। এরপর আমি চাচ্ছি যে আমার যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টের সাথে আমি 1 যোগ করে দিব, ELE ইকুয়ালস টু ELE প্লাস 1, এই এলিমেন্টের সাথে আমি 1 যোগ করে দিব। কিন্তু আমি যোগ করে দিলাম, আমি ভাবছি যে হয়তো আমি যখন পরের বার প্রিন্ট করবো তখন আমি মান বেশি দেখতে পাবো, কিন্তু জিনিসটা আসলে এমন হয় না। এখানে যেই কপিটা আসছে
অর্থাৎ আমার এটা ডাটা স্ট্রাকচারে যেটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমার ভেক্টরের সেটা অটোমেটিক্যালি একটা কপি তৈরি হয়, অর্থাৎ এই ফাংশনের মধ্যে অটোমেটিক একটা কপি তৈরি হয়। এই যে যেই জিনি মেমোরি ব্লকটা আছে এটার হুবহু আর একটা কপি তৈরি হয়। সে কপির মধ্যে হচ্ছে গিয়ে কপির মধ্যে দিয়ে হচ্ছে কি 1 2 3 এভাবে করতে বাড়াতে থাকে। এবং আপনি যদি এখানে সি আউট দিয়ে প্রিন্ট করেন তাহলে দেখতে পাবেন যে মানগুলো হচ্ছে বেড়েছে 3 4 5 6 করে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার যে মেইন যে আমার ব্লক ছিল, মেইন ব্লকের মধ্যে কিন্তু কোনো আপডেট হয়নি। তো এটা হচ্ছে যে পাস বাই ভ্যালুর যে কনসেপ্টটা, অর্থাৎ আমি বললাম যে আমার একটা ভেক্টর আছে এখানের মধ্যে, আমার ভেক্টরটাকে প্রিন্ট করতে হবে। সেটা কি করবে, এটা একটা কপি তৈরি করবে, সে কপি থেকে একটার পর একটা এলিমেন্ট করে প্রিন্ট করতে থাকবে। এটা হচ্ছে পাস বাই ভ্যালু। আর আরেকটা হচ্ছে যে ফর আমি লিখলাম ইন্টিজার ELE অফ ভি ELE equals to ELE plus 1, so ELE plus 1। তো এখানের মধ্যে এই যে লুপটা দেখেন, এই লুপটা কিন্তু আর আগের লুপটা সেম, জাস্ট এখানে একটা ডিফারেন্স যদি আমি করি, জাস্ট এখানে একটা অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে দেই। অ্যাম্পারসেন্ট সাইন যদি একটা দিয়ে দেই তাহলে হচ্ছে এটা যেটা বোঝাবে সেটা এখানের মাধ্যমে আমি হচ্ছে সরাসরি চাইলে এগুলোর মানগুলো পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এখানের মধ্যে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে সরাসরি অ্যাড্রেসটা চলে আসছে, অর্থাৎ যে এলিমেন্টগুলো আছে এর মাধ্যমে আমি হচ্ছে প্রত্যেকটা ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টকে আমি অ্যাক্সেস করতে পারবো, এবং তার যে মেইন অরিজিনাল কপিটা আছে সে অরিজিনাল কপিটার মধ্যেই হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো এই অ্যাম্পারসেন্ট যে সাইন আছে সেই অ্যাম্পারসেন্ট সাইনটার মাধ্যমে। পাস বাই রেফারেন্স কি? পাস বাই রেফারেন্স হচ্ছে, মনে করেন যে একটা ভেরিয়েবল আছে, এটার নাম হচ্ছে এর মান হচ্ছে 10। এখন আমি এটার মানটাকে যখন আরেকটা ফাংশনের মধ্যে দিয়ে পাস করব তখন সে ফাংশনটাকে রিসিভ করলো, ফাংশন এটার নাম দিতে পারে হচ্ছে বি বা সি। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রেফারেন্সিংয়ের মাধ্যমে, পাস বাই রেফারেন্সের মাধ্যমে আমরা যেই বি আছে এটার নামকে হচ্ছে বিও বলে দিতে পারি। যেমন আমি যদি একটা ভ্যালু পাস করি, সো আমি লিখলাম যে ইন্টিজার এ ইকুয়ালস টু হচ্ছে 5। সো আমি একটা ফাংশন লিখলাম যে চেঞ্জ, মনে করেন যে চেঞ্জ আন্ডারস্কোর এ, আমি এখানে এ এর মানটা হচ্ছে পাস করে দিলাম। এখন আমি যদি এটাকে লিখি, এটা কি রিটার্ন করবে, এটা ধরলাম যে ইন্টিজার রিটার্ন করবে, ইন্টিজার চেঞ্জ আন্ডারস্কোর এ। এটা হচ্ছে এই যেটা দিলাম এটা টাইপ ইন্টিজার হ্যাশট্যাগ ইন্টিজার স্টার ধরলাম এটা এক্স দিয়ে রিসিভ করলো এবং এটা এক্স ইকুয়ালস টু আমি লিখে দিলাম 20। এখন এভাবে যদি লিখি তাহলে যেটা হবে, অর্থাৎ এই রেফারেন্স করতে হচ্ছে আমার মেমোরি ব্লকের, হয়তো এই ব্লকটা যেটার মান ছিল হচ্ছে 10। এখন আমার এই যে এক্স সে কী করবে, আগে নর্মালি যদি আমি স্টার ছাড়া না দেয় সে কী করতো, সে আরেকটা মেমোরির মধ্যে হচ্ছে জায়গা নিত যেখানের মধ্যে সে হয়তো 20 স্টোর করতো। কিন্তু যেহেতু আমি এখানে স্টার লিখেছি, অর্থাৎ এটা পাস বাই রেফারেন্স বোঝায়, তো যার কারণে হবে কি এই যে ভেরিয়েবলটা আছে, যে মেমোরি স্পেসটা আছে সেখানের মধ্যেই এটার নাম হয়ে যাবে এক্স, অর্থাৎ সেটাকে আমি দ্বারাও চিনবো, সেটাকে আমি এক্স দ্বারাও চিনবো, এবং এটার মধ্যে ভ্যালু স্টোর করে ফেলবো হচ্ছে 20। এটা এভাবে মনে রাখা যায়। ধরেন আপনার নাম হচ্ছে কাউসার কিন্তু আপনার নিকনেম হচ্ছে সিয়াম, তো আপনাকে মানুষ কাউসার বললেও চিনবে আবার সিয়াম বললেও চিনবে, অর্থাৎ এর কাইন্ড অফ হচ্ছে যে নিকনেমের মাধ্যমে হচ্ছে গিয়ে চেনা। এটা হচ্ছে পাস বাই রেফারেন্স। তো এত কিছু দেখানোর অর্থ হচ্ছে যে আপনি যদি সাপোজ আপনি এই একটা এলিমেন্ট লিখলেন এবং এভাবে লেখার মাধ্যমে দেখলেন যে আপনি একটা পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না, অরিজিনের কারণ এইটার মাধ্যমে হচ্ছে একটা কপি তৈরি হয়। আমার যে ভেক্টরটা ছিল সেই ভেক্টর একটা কপি আমার কাছে আসে এবং কপির মধ্যে চেঞ্জ হয়, যেটা আমার শুধু প্রিন্টিং করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যখন ইন্টারনালি চেঞ্জ করতে যাই তখন কিন্তু সমস্যাটা হয়। এবং যার কারণে আমাদের কী করা উচিত, যেহেতু কপি না পাস হয় সরাসরি অ্যাড্রেসটা আমার কাছে, সেই কারণে আমি এখানে অ্যাম্পারসেন্ট সাইন দিই। অ্যাম্পারসেন্ট সাইন দেওয়ার মাধ্যমে আমরা চাইলে ভিতরে ভ্যালুগুলোকে আপডেট করতে পারি। সো এই জিনিসটা আমি যদি আবার চাই যে আমি মেমোরি অ্যাড্রেসের মাধ্যমে কিভাবে করব, তো সেই জিনিসটা আপনারা চাইলে চিন্তা করতে পারেন।
ভেক্টর মধ্যে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ভি ডট এমটি। এটা যেটা করে সেটা হচ্ছে ভি ডট এমটির মাধ্যমে আমি দেখতে পারি যে এমটি মানে হচ্ছে যে খালি, অর্থাৎ আমার ভেক্টরটা কি খালি কিনা। যদি খালি হয় তাহলে এটা হচ্ছে ট্রু রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে, আর যদি খালি না থাকে তাহলে হচ্ছে ফলস রিটার্ন করবে। এটার মাধ্যমে আমরা বিভিন্ন লজিক দিয়ে হচ্ছে বিয়ে কাজ করতে পারি। এখন আরেকটা ইনবিল্ট ফাংশন, সেটা হচ্ছে যে বি ডট রিভার্স। এই জিনিসটা যেটা করে সেটা হচ্ছে যে আমার যে ভেক্টর আছে, সো আমার ভেক্টরটাকে হচ্ছে রিভার্স করে দেয়। এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন বি ডট রিভার্স লিখবেন, এই বি ডট রিভার্স লিখে ফাংশনালিটি লিখবেন, এটা আপনাকে এরর দেখাবে। এখন আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে যে আমি এই ভুলটা প্রায়ই করি, সেটা হচ্ছে যে আমি মাঝে মধ্যে ভি ডট সর্ট এভাবে লিখে ফেলি, কিংবা বি ডট রিভার্স এভাবে লিখে ফেলি। কিন্তু জিনিসটা হচ্ছে যে, অর্থাৎ যেই ফাংশনালিটিগুলো, যেই মডুলারিটিগুলো, যে প্রোগ্রামগুলো আমার ভেক্টর ফাইলের মধ্যে লেখা আছে, সেগুলো আমি ভি ডট দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু যেগুলো সেখানে লেখা নাই সেগুলো আমি চাইলে সেখানে বি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। আর সাধারণত এই যে শর্ট ফাংশন, রিভার্স ফাংশন, এগুলো সাধারণত ভেক্টরের মধ্যে থাকে না। এগুলো সাধারণত পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই আছে। সো আপনি এগুলোকে জাস্ট এভাবে শর্ট লিখে অ্যাক্সেস করতে পারবেন, জাস্ট রিভার্স লিখেই আপনি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন আইওস্ট্রিম যে ফাইলটা আছে, হেডার ফাইলটা আছে, হেডার ফাইলটার মাধ্যমে। তো এই যে দুইটা ফাংশন আছে, এই দুইটা আমি লিখি। তো শর্ট ফাংশনটা কী করে, আমার হয়তো একটা ভেক্টর দেওয়া আছে এক এক 3 ধরো 10, এরপর হচ্ছে 5। তো শর্ট যেটা করবে, আমি এগুলোকে সাজিয়ে দিবে। প্রথমে 1 নিয়ে আসবে, পরে 3 নিয়ে আসবে, পরে 5 নিয়ে আসবে, পরে 10 নিয়ে আসবে, এভাবে করবে। তো এটা করার জন্য যেই আর্গুমেন্টগুলো রিসিভ করে সেটা হচ্ছে যে বি ডট বিগিন। তো এখন আপনাকে বলা লাগবে না বি ডট বিগিনের কাজ কি। তো বি ডট বিগিন ডট বি ডট এন্ড, এটা কী করবে, আপনাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিবে। অ্যাসেন্ডিং অর্ডার কি, যে ছোটো থেকে বড় আকারে আপনাকে সাজিয়ে দিবে। শুরুতে 1, পরে 3, পরে 5, এরপর 10, এভাবে হচ্ছে আপনাকে সাজিয়ে দেবে জিনিসগুলো। আর রিভার্স কি, রিভার্স হচ্ছে যে আপনাকে যে অর্ডারে আছে 1, 3, 5, 10, সেটা এটাকে লিখে দিবে 5, 10, 3, 1, এটাকে রিভার্স করে দিবে। সো এটার জন্য আপনি জাস্ট বি ডট বিগিন লিখবেন, অর্থাৎ তাকে মেমোরি অ্যাড্রেসটা দিবেন এবং বি ডট এন্ড দিবেন। তাহলে হচ্ছে সে আপনার যে মূল ভেক্টরটা ছিল, মূল ভেক্টরটাকে সে রিভার্স করে আপনাকে দিবে। আবার বলছি, এগুলো কিন্তু ভেক্টর না, এগুলোকে আপনি চাইলে ভেক্টর বাদে অন্য যে জায়গার মধ্যে ইউজ করতে পারবেন। এখন এখানে যে বি ডট বিগিন দিয়ে আমি বোঝাচ্ছি, বি ডট বিগিন শুরু, বি ডট বিগিন মানে শুরুর এলিমেন্টটা বোঝাচ্ছে, বি ডট এন্ড দ্বারা শেষ এলিমেন্টটা বোঝাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে জাস্ট আপনার এই 3টে এলিমেন্ট সর্ট করতে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি তো বলেছি যে একটা মেমোরি অ্যাড্রেস থেকে আরেকটা মেমোরি অ্যাড্রেস, জাস্ট আপনি যদি 1 যোগ করে দেন তাহলে পরের মেমোরি অ্যাড্রেস চলে যেতে পারবেন। যেমন এটার যে মেমোরি অ্যাড্রেস আছে সেটা হচ্ছে আপনি বি ডট বিগিন দিলে পাবেন, কিন্তু আপনি যদি এটার মেমোরি অ্যাড্রেস চান তাহলে কোনটা, জাস্ট বি ডট বিগিন +1, বি ডট বিগিন +1 যদি দেন তাহলে আপনার পরের যে মেমোরি অ্যাড্রেস আছে সেই মেমোরি অ্যাড্রেসে চলে গেলেন। এরপর আপনি চাচ্ছেন যে শেষ পর্যন্ত, যেমন এটার একটা মেমোরি অ্যাড্রেস, যেমন এটা হচ্ছে কি বি ডট, এটা হচ্ছে এটার মেমোরি ইন্ডেক্স কত, 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা হচ্ছে 3 ইন্ডেক্স। কারণ আমি চাচ্ছি শেষ পর্যন্ত, শেষ কীভাবে দাঁড়ায়, বি ডট এন্ড দিয়ে হচ্ছে বোঝায় হচ্ছে শেষ। তো আপনি চাইলে এভাবে এই 3টে এলিমেন্টের মতো সর্ট করে ফেলতে পারেন। রিভার্স রিভার্সও সিমিলার, অর্থাৎ আপনি যদি জানেন যে মেমোরির সাথে কীভাবে খেলতে হয় তাহলে আপনি জিনিসটা হচ্ছে পেয়ে যাবেন। এবং আপনি চাচ্ছেন যে না, এটা আপনি জাস্ট একটা আপনি একটা কোদালের মতো চিন্তা করতে পারেন। মনে করেন যে আপনি মাটি কাটতে চাচ্ছেন, তো মাটি কাটার পর আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের আগ পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে সে নিয়ে আসবে, অর্থাৎ যে শেষের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের আগের যে এলিমেন্ট আছে সে আগের এলিমেন্টটাকে নিয়ে আসবে, আগের এলিমেন্টটা পর্যন্ত কাজ করবে। অর্থাৎ বি ডট এন্ড মানে কি, বি ডট এন্ড মানে তোমরা জানি একটা একটা সাইন থাকে যেটা দিয়ে শেষ বোঝায়, তাহলে হচ্ছে যেটা মাধ্যমে পাওয়া যায়। এখানে আপনি চাচ্ছেন যে 5 পর্যন্ত, তারা আপনি কী করতে পারেন, বি ডট এন্ড -1, তার মানে হচ্ছে যেটা করবে বি ডট এন্ড -1 মানে হচ্ছে 5, তার মানে কি আপনার 3 এবং 5, অর্থাৎ স্লাই যেহেতু কোদালের মতো সেটা তো কোপ দিবে, তাহলে কোপ দেওয়ার পর আপনার কিন্তু 5 কিন্তু বাইরে চলে যাবে, তাহলে 3 আর 10-এর মধ্যেই সে শর্ট করবে। রিভার্সের ক্ষেত্রে একই, অর্থাৎ এই যে মেমোরি অ্যাড্রেস নিয়ে যদি আপনি দেখতে পারেন তাহলে হচ্ছে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে শর্ট। এখন আপনি চাচ্ছেন ডিসেন্ডিং অর্ডার, তাহলে আপনি কী করবেন, বি ডট রিভার্স বিগিন, আর বিগিন রিভার্স বিগিন, আর ডট বি ডট
আর এন্ড রিভার্স এন্ড, এটা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এটা অনেক সহজ। যে আপনি কি বলছেন যে আপনার অরিজিনাল সলভ প্রোগ্রামটা কী করতো, শুরু থেকে কাজ করতো, অর্থাৎ মেমোরি অ্যাড্রেস, এখানে শুরু আর শেষ তো বুঝছে না, সে বুঝতেছে যে মেমোরি অ্যাড্রেসটা বুঝতেছে। সে কী করবে, যেটা করবে সেটা হচ্ছে যে বি ডট আর বিগিন, মানে শুরু থেকে রিভার্স বিগিন, মানে শেষতম ইন্ডেক্স যেটা আছে সেখান থেকে শুরু করবে এবং কতটুকু পর্যন্ত যাবে, শুরুতে যে আসা পর্যন্ত। তখন সেটা কি করবে, সো সেটা কী করবে, শেষের দিকে আইটেম যেগুলো আছে সেগুলোকে ছোটো আনার চেষ্টা করবে। তো 1 3 10 5 সেটা কি করবে, আচ্ছা 1 3 10 5 এটা হচ্ছে একটা ভেক্টর আছে। তো সেটা কি করবে, শুরুর দিকে ছোট এলিমেন্টগুলো নিয়ে আসবে, অর্থাৎ শেষ থেকে আপনাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজায় দিবে। শেষ থেকে অ্যাসেন্ডিং অর্ডার কীভাবে, শেষে 1, এরপরে 3, এরপরে 5, এরপরে হচ্ছে 10। আচ্ছা আমার কিছু একটা মিস করছি মনে হয়, বাট এই মেইন কনসেপ্টটা হচ্ছে এখানে আর কি, শেষ থেকে আপনাকে সাজাই দিবে। অর্থাৎ এটা রিভার্স ডট বিগিন আর ডট এন্ড দিয়ে করতে পারেন। আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে সর্ট বি ডট বিগিন ভেক্টর ডট বিগিন ভেক্টর ডট এন্ড বললেন। আরেকটা হচ্ছে আপনি কম্পারেটর দিয়ে দিলেন। কম্পারেটর হচ্ছে যে আপনি চাচ্ছেন যে গ্রেটার ইন্ট বললেন, এরপরে জাস্ট তারপরে ডাবল কোলন দিয়ে শেষ করে ফেললেন। অর্থাৎ আপনি কম্পারেটর বললেন যে আপনি চাচ্ছেন হচ্ছে যাতে বড় থেকে আসে, তাহলে হচ্ছে এভাবে হচ্ছে আপনি করতে পারেন। আর রিভার্সের ক্ষেত্রে তো বললাম যে রিভার্সের ক্ষেত্রে আপনি চাইলে যে 2টা এলিমেন্ট 3টা এলিমেন্ট 5টা এলিমেন্ট যদি রিভার্স করতে চান তাহলে হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে হচ্ছে আপনি করতে পারবেন। সব কিছু দেখালাম, নিউটনের একদম সূত্র সব দেখাই ফেললাম, কিন্তু আসলে আমি ভি ডট সাইজ নামে যে জিনিসটা আছে সেটাই দেখাই নাই। অর্থাৎ আপনারা যদি জানতে চান যে ডাইনামিক্যালি, অর্থাৎ আপনারা যদি একটার পর একটা ইনপুট আসবে ইন্টিজার আসবে, সেটা ইন্টিজার না হয় ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে, অনেক কিছু হইতে পারে। তো সেটার সাইজ কী কত সেটা আপনি জানার জন্য ভেক্টরের মধ্যে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে সাইজ। সো বি ডট সাইজকে কল করলে আপনি জানতে পারবেন সেটাতে কয়টা এলিমেন্ট আছে। সো এই সকল ক্ষেত্রে, পূর্বের ক্ষেত্রেও আমি যদি দেখি যেখানের মধ্যে হচ্ছে আমার মান ছিল আমি n ইউজ করেছি, অর্থাৎ যদি আমার n দেওয়া না থাকে আমি সেখানে বি ডট সাইজ ইউজ করতে পারি, যাতে ডাইনামিক্যালি আমার ভেক্টরের সাইজ তখন যত, মানে যে টাইমে আমি কল করছি ফাংশনটাকে যত, সেই অনুযায়ী হচ্ছে সেখানে প্রিন্ট করতে থাকবে। সো বি ডট সাইজের কাজ হচ্ছে এটা। এখন আমি যেটা জানবো সেটা হচ্ছে পপ ব্যাক তো বলেছিলাম, অর্থাৎ একটা মেমোরি অ্যাড্রেস আছে, এখানের মধ্যে 2 4 6 8 10 অ্যান্ড এখানে এতগুলো এলিমেন্ট আছে। সো পপ ব্যাক যেটা করবে সেটা হচ্ছে যে এই যে শেষের যে এলিমেন্ট আছে শেষের এলিমেন্টটাকে সে রিমুভ করে দিবে। শেষের এলিমেন্টটা রিমুভ করলে কত হবে, 2 4 6 8, আর এনটা হচ্ছে উপরে চলে আসবে। অর্থাৎ এন্ডের যে আইটারেটারটা আছে মেমোরি অ্যাড্রেসটা, এন্ডের মেমোরি অ্যাড্রেসটা কমায় ফেলবে ইন্টারনালি। আর তার যে সাইজ কি সে স্ট্রিং করবে কি করবে না সেটা সে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি ম্যানেজ করবে। এটা হচ্ছে যে বি ডট পপ ব্যাক যদি আমি করি সেটা হচ্ছে পপ ব্যাক ফাংশনের কাজ হবে। এখন আপনি চাচ্ছেন যে এই যে অপারেশনটা কিন্তু আপনি একটা আইটারেশনের মধ্যেই সম্ভব। অর্থাৎ আপনি যদি সি প্রোগ্রামিংয়ের মধ্যে করেন দেখবেন যে একটা আইটারেশনের মাধ্যমে সম্ভব পপ ব্যাক ফাংশনটা করা। এখন আপনি চাচ্ছেন যে আপনার প্রথম এলিমেন্টটা রিমুভ করে দিতে। সো এটার জন্য যদি আপনি ম্যানুয়ালি সিতে করতেন তাহলে কী করতেন, এই যে এলিমেন্ট আছে এলিমেন্টটাকে আপনি এক ঘর উপর উঠাতেন, এটাকে এক ঘর উপর উঠাতেন, এটাকে এক ঘর উপর উঠাতেন, এটাকে এক ঘর উপর উঠাতেন। এভাবে করতে করতে আপনি এক ঘর উপর উঠাতেন, তখন দেখা যেত যে আপনার 2 এলিমেন্ট আছে, 2 এলিমেন্টটা চলে যেত। আপনার মাঝখানে একটা চাচ্ছেন সরাইতে, তাহলে মাঝখানেটা সরাইতে চাইলে 6 সরাইতে যাচ্ছে, তাহলে কি 8কে এক ঘর উপরে আনবো, এনকে এক ঘর উপরে আনবো, তাহলে আমার 6 রিমুভ হয়ে যাবে। সো এই জিনিসটা করার জন্য আমার হচ্ছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ভি ডট ইরেজ দিয়ে আমি চাইলে হচ্ছে রিমুভ করে ফেলতে পারি যে আমার কোন এলিমেন্টটা হচ্ছে সরানো লাগবে, অর্থাৎ কোন এলিমেন্টটা সরানো লাগবে। এখন আমি যদি দিই বি ডট ইরেজ বি ডট বিগিন, তাহলে আমার যে ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে যে ভেক্টরের প্রথম ইন্ডেক্সের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে হচ্ছে সরাই দিবে। এটার জন্য অবশ্যই ও অফ এন টাইম লাগবে, অর্থাৎ যতগুলো এলিমেন্ট আছে সেই পরিমাণ টাইম, অর্থাৎ ও অফ এন কমপ্লেক্সিটির একটা ফাংশন হচ্ছে ইরেজ ফাংশন। এখন আপনি চাচ্ছেন যে না আপনি হচ্ছে এই যে 6 8 এই দুইটাকে সরাই ফেলবেন, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভি ডট ইরেজ, তাহলে বি ডট বিগিন। এখন দেখেন 6 কোথায় আছে, এটা হচ্ছে আপনার 0 ইন্ডেক্স,
তাহলে এটা হচ্ছে আপনার প্রথম বি ডট বিগিন হচ্ছে এইটা, এটা হচ্ছে আপনার 1 অ্যাড করলে এটা পাচ্ছেন, এটা হচ্ছে 2 অ্যাড করলে এটা পাচ্ছেন, বি ডট বিগিন প্লাস 2। কারণ এটা যেহেতু কোদালার মতো কাজ করবে তাহলে এন্ডের আগে তাহলে আপনি কী করতে পারেন বি ডট এন্ড, অর্থাৎ তার মানে যেটা করবে অর্থাৎ এই যে বি ডট বিগিন প্লাস 2 6 আর 8 এই দুইটাকে রিমুভ করে দিবে এবং রিমুভ করে দেওয়ার পরে আপনি এটার সাইজটা হচ্ছে দেখতে পারবেন। সাইজ দেখবেন সাইজ যখন দেখবেন তখন দেখবেন যে এটার সাইজ 2 হয়ে গিয়েছে। আরেকটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, যেমন আমার কাছে ধরেন যে 1 2 1 3 এরপর আমি ধরলাম 1 5, এরকম আমার কাছে অনেকগুলো ভ্যালু আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার ইউনিক ভ্যালু কোনটা, ইউনিক ভ্যালুগুলো বের করতে। তাই আমি যদি সি প্রোগ্রামিং হতো আমি কী করতাম, দেখেন এখানে যে সি প্লাস প্লাসে যে আমার যে কাজগুলো আমার ম্যানুয়ালি করা লাগতো অনেকগুলো কাজ, সেই কাজগুলোকেই কিন্তু শর্ট করা হয়েছে যাতে আমার অনেক কম কাজের মধ্যে আমি অনেক বেশি জিনিস পাইতে পারি। তো এটা দেখেন এলিমেন্ট কিন্তু আছে একটা ইউনিক এলিমেন্ট, 2টা 3টা 4টা ইউনিক এলিমেন্ট আছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 2 3 5 এভাবে হচ্ছে প্রিন্ট করতে হবে। এভাবে হচ্ছে আপনি চাচ্ছেন, এখন এটা যদি সিতে করতে চান তাহলে অনেক কাজ করতে হবে। তো এটাকে আমি কাজ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সর্ট করে ফেলবো। সো এটাকে আমি সর্ট করলাম, সো বি ডট বিগিন দিয়ে বিগিন কমা হচ্ছে বি ডট এন্ড, এটা যদি আমি চালাই তাহলে হচ্ছে আমার এগুলো অটোমেটিক সর্টেড হয়ে যাবে। কীভাবে হবে যে 1 1 1 দুইবার আছে, 2 2 3 5, 1 1 2 2 3 5, এভাবে হচ্ছে আমার সর্টেড হয়ে যাবে। এখন আমি একটা ফাংশন একটা সেটা হচ্ছে ইউনিক নামে একটা ফাংশন আছে। এখন আমি যেটা করব আমি একটা সর্ট করে ফেললাম, যে এলিমেন্টগুলো পেলাম সেগুলো হচ্ছে সর্ট করে ফেললাম। সর্ট কেন করলাম সেই জিনিসটাও বলবো। এখন আমি কী করতে চাচ্ছি, ইউনিক বের করতে চাচ্ছি। ইউনিক কি, শুরু থেকে শেষ পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে ইউনিকগুলো কী, তাহলে বি ডট বিগিন বি ডট এন্ড, দেখছেন বি ডট বিগিন আর বি ডট এন্ড আপনাদের মেমোরি হ্যান্ডলিংয়ের বিষয়গুলো কত আরামসে শেষ করে ফেলতে পারছে। এটাকে আপনি কিন্তু অন্যভাবে লিখতে পারতেন, যে আপনি লিখতে পারতেন যে বি অফ জিরো, দেখেন বি অফ জিরো দিলে আপনার আসবে হচ্ছে বি অফ জিরোতে যে এলিমেন্ট আছে সেটা, আপনি জাস্ট একটা এম্পারসেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু এখানে মেমোরি অ্যাড্রেসটা চলে আসতেছে। আবার আপনার হচ্ছে শেষ এলিমেন্ট সেটাও আপনি এক্স করতে পারেন যে বি ডট সাইজ যেটা আছে, বি অফ সাইজ কিন্তু আপনার সাইজ যেটা সেটা, অর্থাৎ এখানে দেখেন সাইজ কত 1 2 3 4 5 6 7, 7টা সাইজ, কিন্তু ইন্ডেক্স কিন্তু যেহেতু শুরু হয় 0 থেকে তখন এখানে ইন্ডেক্সিং 1 কম হবে, ইন্ডেক্সিং 6টা ইন্ডেক্স থাকবে। এভাবে হচ্ছে আপনি শেষ এলিমেন্ট অ্যাক্সেস করতে পারছেন। এবং এম্পারসেন্ট দিয়ে দিলে আপনি হচ্ছে যে শেষের এলিমেন্টটা যেটা আছে সেই শেষের এলিমেন্টটাকেও অ্যাক্সেস করে ফেলতে পারছেন। শেষ এলিমেন্টটাকে অ্যাক্সেস করছেন কিন্তু এখানের মধ্যে, কারণ আপনি ইউনিক করলে তো শেষ এলিমেন্টটার আগেরগুলো ইউনিক হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, অথবা আপনি চিন্তা করতে পারেন যে কীভাবে এই জিনিসটাকে ফিক্স করা যায়। তো ইউনিক যেটা করবে, ইউনিক আপনার মনে হতে পারে যে সর্ট আমাকে তো একদম সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল, ইউনিক হয়তো সুন্দরভাবে সাজিয়ে দিবে। হ্যাঁ, ইউনিক আপনাকে সুন্দরভাবে সাজিয়ে দিবে এবং সুন্দরভাবে সাজিয়ে দিবে, কিন্তু ইউনিকের একটা সমস্যা আছে। ইউনিকের যে সমস্যা সেটা হচ্ছে আপনার ভেক্টরের সাইজ ছিল আগে কত, আপনার ভেক্টরের সাইজ ছিল আগে হচ্ছে 7, সাইজ ছিল আপনার 7, ইউনিক করার পরও আপনার ভেক্টরের সাইজটা 7ই থাকবে, সে অটোমেটিক রিমুভ করতে পারবে না। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু এলিমেন্ট রিমুভ করে দিতে হবে, অর্থাৎ ইউনিক এলিমেন্ট যতটা হয়েছে সেটা বাদে বাকি এলিমেন্টগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। তো এইটা আপনি কিভাবে করতে পারেন, সো এইটা করার জন্য হচ্ছে আমরা এখন দেখব। সো ইউনিক যেটা রিটার্ন করে সেটা হচ্ছে যে একটা আপনাকে পয়েন্টার রিটার্ন করে। কি পয়েন্টার রিটার্ন করে, সেটা হচ্ছে যে শেষ ইউনিক ভ্যালু যেটা সেটা। এখন এখানের মধ্যে ইউনিক ভ্যালুকে আছে 1 2 3 5, শর্ট করে তো আমি আগে সাজালাম, শুরুতে 1 2 3 4 এইভাবে সাজালাম। ইউনিক দেওয়ার পর ইউনিকগুলো কী করবে, যেই এলিমেন্টগুলো ইউনিক আছে সেগুলো রাখবে, এবং পরবর্তীতে যেহেতু এটা 7 ঘর পর্যন্ত সেখানে সে অন্য আরও অনেক ভ্যালু নিয়ে আসবে যেগুলো আপনি দেখবেন যে আপনার সাথে মিলছে না। তখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে যে শেষের যে মেমোরি অর্থাৎ যেই শেষ পর্যন্ত যে মেমোরি অ্যাড্রেসটা সে পেলো, এক্ষেত্রে 5-এর মেমোরি অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিবে। সো আপনি এই 5-এর মেমোরি অ্যাড্রেসটা চাইলে আপনি স্টোর করবেন, স্টোর করে আপনি ইরেজ ফাংশনের মাধ্যমে এই 5 থেকে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে রিমুভ করে দেবেন। তাহলেই হচ্ছে অটোমেটিক্যালি আপনার ভেক্টরটা কিন্তু আপনার জন্য রিসাইজ হয়ে গেল। তাহলে তাহলে এখানে আবার ইউনিক দিলাম, তাহলে বি ডট বিগিন
অর্থাৎ আমি শুরুতে ফাংশন চালাচ্ছি, শুরু থেকে বি ডট এন্ড, অর্থাৎ আমি ভেক্টরটা পুরোটার মধ্যে চালানোর পরবর্তীতে আমি বি ডট বিগিন দিয়ে শুরুর মেমোরি অ্যাড্রেস, বি ডট এন্ড দিয়ে শেষের মেমোরি অ্যাড্রেস, এইটার মেমোরি অ্যাড্রেস দিয়ে আমি জাস্ট ইউনিক চালালাম। এবং ইউনিক কি রিটার্ন করবে? ইউনিক রিটার্ন করবে যতগুলো ইউনিক ভ্যালু আছে, যতগুলো তার মধ্যে সর্বশেষ যে ইউনিক ভ্যালু আছে তার মেমোরি অ্যাড্রেস। ধরলাম এটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 100, তাহলে এটা মেমোরি অ্যাড্রেস 100 রিটার্ন করবে। আর যেটা এন্ডিং আছে সেটার মেমোরি অ্যাড্রেস ধরলাম যে 120 ধরলাম। তাহলে আমার এখন কী করতে হবে? ইরেজ করতে হবে 100 থেকে 120-এর মধ্যে যেই এলিমেন্টগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। সো আমি এটার জন্য কী করব? ইরেজ নামে যে ফাংশনটা আছে এটা আবার ভেক্টরের মধ্যে আছে। সো ভেক্টর ইরেজ দিয়ে আমি কী করব? ইরেজ দিয়ে আমি যে করবো আইটি মানে শুরু হবে এখান থেকে বি ডট এন্ড পর্যন্ত আমি হচ্ছে রিমুভ করে দেবো, অর্থাৎ যে ভেক্টর এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলোকে ডিলিট করে দেবো। এরপর আমি যদি বি ডট সাইজ দেই তাহলে আমি দেখব যে আমার ভেক্টরের যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলো হচ্ছে 3টা হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে আমরা ভেক্টরের মধ্যে ইউনিক যে ভ্যালুগুলো আছে ইউনিক ভ্যালুগুলো পেতে পারি। অনেক তো কাজ করলাম ইউনিক নিয়ে, এবার যে ধূর ছাতা কিছুই ভালো লাগে না, ভেক্টরটাকে পুরো ক্লিয়ার করে দিতে চাই, তাহলে সেটা কি কোনো সুযোগ আছে কি না? এখন আপনি বলতে পারেন অনেকভাবেই করতে পারেন। আপনি ইরেজ দিয়ে জাস্ট বি ডট বিগিন থেকে বি ডট এন্ড পর্যন্ত চালাই দিলে অটোমেটিক সেগুলো রিমুভ হয়ে যাবে। বাট আপনার জন্য একটা ইনবিল্ট ফাংশন অলরেডি আছে, এটা হচ্ছে ভি ডট ক্লিয়ার দেওয়ার মাধ্যমে আপনার যেই ভেক্টর যে মানগুলো যেগুলো আগে ছিল সে মানগুলো অটোমেটিক সে ক্লিয়ার করে দিবে। এটা হচ্ছে আপনি করতে পারেন। এখন আপনি ভেক্টর কপি করতে চাচ্ছেন, যে সাপোজ আপনি একটা ভেক্টর করে ফেললেন যে ভেক্টর ইন্টিজার v1, এখন আপনি চাচ্ছেন যে আরেকটা ইন্টিজার, এখন আপনি এখানে ইনপুট দিলেন, ইনপুট দিয়ে আপনার শেষ পর্যায়ে আপনার মনে হলো যে এই ভ্যালুটা আমার আরেকটা ভ্যালু স্টোর করা দরকার। তা আপনি ভেক্টর ইন্টিজার v2 ইকুয়ালস টু হচ্ছে v1 দিয়ে দিবেন, তাহলে ভেক্টর v1 এর মধ্যে যে মানগুলো ছিল সেগুলো অটোমেটিক v2 এর মধ্যে এসে স্টোর হয়ে যাবে একেবারে একটা এলিমেন্ট। এটা হচ্ছে আপনার ভেক্টরের ইনবিল্ট হচ্ছে ভেক্টর এভাবে হচ্ছে কাজ করে। এখন আমরা আরেকটা দেখাবো, সেটা হচ্ছে যে ম্যাক্স এলিমেন্ট। সো ম্যাক্স এলিমেন্ট জিনিসটা কি? ম্যাক্স এলিমেন্টটা হচ্ছে আপনার যে ভেক্টর আছে এই ভেক্টরের মধ্যে সর্বোচ্চ এলিমেন্ট কোনটা, সেই সর্বোচ্চ এলিমেন্ট কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে সাহায্য করে। কিন্তু ম্যাক্স এলিমেন্ট আপনাকে যেটা রিটার্ন করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট যেটা আছে, ম্যাক্সিমাম এলিমেন্টের অ্যাড্রেস আপনাকে রিটার্ন করবে। সো এটাকে আপনাকে ম্যাক্সিমাম এলিমেন্টের যে অ্যাড্রেসটা রিটার্ন করবে। ম্যাক্সিমাম এলিমেন্ট কীভাবে পাবেন? আপনার ম্যাক্সিমাম এলিমেন্ট অ্যাড্রেস রিটার্ন করবে, তার মানে আপনি বুঝতেছেন, অর্থাৎ আপনাকে মেমোরি অ্যাড্রেস ডিল করতে হবে। সো আপনাকে কী করতে হবে? যে বি ডট বিগিন, আবার আপনি শুরু থেকে শেষ পর্যন্ত চালাই দিলেন, যে বাবা শুরু থেকে শেষ পর্যন্ত যাও, বি ডট এন্ড পর্যন্ত যাও, সে যাওয়ার পরবর্তীতে আপনার মেমোরি অ্যাড্রেসটা রাখবে। এটা রাখার জন্য আমি অটো আইটি দিয়ে দিলাম ইকুয়ালস টু ম্যাক্স এলিমেন্ট, কারণ সেটা কী করবে? আপনার ম্যাক্স এলিমেন্টের যে মেমোরি অ্যাড্রেস সেই মেমোরি অ্যাড্রেসটা স্থির করে আপনাকে খুঁজে এনে দিবে। এরপরে সি আউট স্টার আইটি দিয়ে হ্যান্ডেল দিয়ে দিলাম, অর্থাৎ এটা কী করবে? এটা তো আইটি হচ্ছে মেমোরি অ্যাড্রেস, এখন মেমোরি অ্যাড্রেস তো আপনি চাচ্ছেন না, আপনি ডিরেফারেন্সিংয়ের মাধ্যমে ওই মেমোরি অ্যাড্রেসে কী ভ্যালু আছে আপনি সেটা চাচ্ছেন, তার জন্য স্টারের মাধ্যমে সেটার মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা বের করে নিয়ে চলে আসবে। সেম আরেকটা আছে, সেটা হচ্ছে মিন এলিমেন্ট। অটো আপনি দিলেন আইটি ইকুয়ালস টু মিন আন্ডারস্কোর এলিমেন্ট, আবার বি ডট বিগিন, আবার হচ্ছে বি ডট বিগিন কমা বি ডট এন্ড দিলেন, অর্থাৎ আপনার এবারও একটা মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে আপনাদের, যে সবচেয়ে ছোটো যে এলিমেন্টটা আছে সেই ছোটো এলিমেন্টের অ্যাড্রেস কি, তো এটার মাধ্যমে আমি কিন্তু ম্যাক্স এলিমেন্ট ইজিলি খুঁজে পেতে পারবেন। মেমোরি অ্যাড্রেস তো পাওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনার যখন মেমোরি অ্যাড্রেসটা আসবে তখন কিন্তু আপনার একটা হেক্সাডেসিমাল কোড আসবে, আপনার কিন্তু ইন্ডেক্স আসবে না, আপনার কিন্তু ইন্ডেক্স আসছে না, ইন্ডেক্স কিন্তু আপনি পাচ্ছেন না, আপনি পাচ্ছেন না মেমোরি অ্যাড্রেস, সেটা হতে পারে যে 8000100 সামথিং। সো আপনি যে মেমোরি অ্যাড্রেসটা পাচ্ছেন, ধরলাম আমি এখানে এই যে মেমোরি অ্যাড্রেস এইটা আছে, এইটা আপনি পাচ্ছেন হচ্ছে 100, কিন্তু এটা মেমোরি অ্যাড্রেস শুরু হয়েছে হয়তো 80 এর মাধ্যমে, সাপোজ ধরলাম 80 এর মাধ্যমে। আপনি যদি এটা থেকে এটা বিয়োগ করে দেন, যেহেতু আমরা জানি প্রত্যেকটা 4 বাইট করে জায়গা দখল করে, তো 4 বাইটের মধ্যেই আপনি ইন্ডেক্সিং পেয়ে যাবেন। যদি আপনি ইন্ডেক্স পেতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে আইটি আছে, আইটি কিন্তু মেমোরি অ্যাড্রেস মাইনাস বি ডট বিগিন,
এই মেমোরি অ্যাড্রেসটা যদি আপনি বিয়োগ করে দেন এবং সেটাকে আপনি যদি একটা ইন্টিজারের মধ্যে স্টোর করেন 4 বাইটের, তাহলে সেটা আপনাকে কত ইন্ডেক্স, সেই ইন্ডেক্স হচ্ছে আপনাকে দিয়ে দিবে। এবং এটা যদি ভুল হয় তাহলে হচ্ছে আপনি -1 মাধ্যমে দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনি পুরো একটা ওভারভিউ পেয়ে যাবেন যে ইন্টারনালি ভিতরগতভাবে জিনিসটা কীভাবে হচ্ছে কাজ করে। এভাবে হচ্ছে আপনি ইন্ডেক্স পেয়ে যেতে পারেন। এভাবে আপনাকে যদি একটা ইয়ার মধ্যে বলা হয় যে সর্বোচ্চ এলিমেন্টটা কত, সর্বোচ্চ এলিমেন্টের ইন্ডেক্স কী, এভাবে হচ্ছে আপনার সর্বোচ্চ এলিমেন্টের যে ইন্ডেক্স আছে সে সর্বোচ্চ এলিমেন্টের ইন্ডেক্সটা পেতে পারবেন। আরেকটা ফাংশন সেটা হচ্ছে সোয়াপ ফাংশন। এখন আপনার কাছে আরেকটা ফাংশন সেটা হচ্ছে সোয়াপ ফাংশন। এখন আপনার কাছে ধরলাম একটা ভেক্টর আছে যেটার মধ্যে আপনার 10, 20, 30, 40, 50 এলিমেন্ট আছে। আরেকটা আছে হচ্ছে ধরলাম যে 50, 60, 70। এখন দেখেন এটার মধ্যে এটার সাইজ হচ্ছে 5, এটার সাইজ হচ্ছে 3, কিন্তু আপনি সোয়াপ করতে চাচ্ছেন, তাহলে আপনি যেটা করতে হবে জাস্ট b1 ডট সোয়াপ b2 দিয়ে দিলাম, তাহলে b1 এর ভেক্টরের সাথে b2 এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো সোয়াপ হয়ে যাবে। অর্থাৎ অটোমেটিক্যালি এখানে আমার যে ইনবিল্ট ফাংশনটা আছে সেটা অটোমেটিক্যালি এই যে সেম টাইপের, তবে মনে রাখতে হবে যে সেম টাইপের মধ্যে ইয়ে করতে হবে যে একটা আপনি স্ট্রিং দিলেন আর একটা দিলেন আপনি হচ্ছে ইন্টিজার, তাহলে কিন্তু সেই সবটা কাজ করবে না ভালোভাবে। তো আপনি একই ক্ষেত্রে আপনি করতে পারেন, তখন আপনার v2 হয়ে যাবে হচ্ছে 10, 20, 30, 40, 50, আর v1 হয়ে যাবে তখন উল্টাটা। এভাবে হচ্ছে আপনি সোয়াপ ফাংশনটা ইউজ করতে পারেন। এভাবে হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে একটা ভেক্টরের মধ্যে কী কী থাকে, কী আমরা ইউজ করতে পারি, এবং ভেক্টর দিয়ে যখন আপনি প্রবলেম সলভিং করবেন তখন আরও অনেক জিনিস দেখতে পারবেন।